এই প্রেসিডেন্ট সাবেক সেক্রেটারি জামাল বল কত দেশ নেত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং সুধী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি দেখতে পাচ্ছেন আজ সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যকরী সংসদের তথ্য বিষয়ক সম্পাদক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীতের সাবেক সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক দেশ বরেণ্য এবং এখানের টকশোর যিনি করে থাকেন সেই ব্যক্তিত্ব আমাদের রূপসার মাটি মানুষের শ্রেষ্ঠ সন্তান জনাব আজিজুল বারী হেলাল আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখা এবং উপজেলা শাখা সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রূপসা উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। 5 আগস্টের পর আমরা ভেবেছিলাম যে আমাদের বাংলাদেশে থাকতে আমাদের রূপসা উপজেলায় থাকতে খুব কষ্ট হবে, কিন্তু 2-1 দিন পরেই আমরা বুঝতে পারলাম যে আমাদের অভিভাবক আছে। আমরা বুঝতে পারলাম যে খুলনা 4 আসনের অভিভাবক আছে, রূপসা উপজেলার অভিভাবক আছে। আমরা কিন্তু 5 আগস্টের পর 2-1 দিন পরে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটেছে, কিন্তু রূপসা উপজেলায় কিন্তু তেমন কিছুই ঘটেনি। আমরা নির্বিঘ্নে আগে যেমন বসবাস করতাম আমরা এখনো সেভাবে বসবাস করছি। আমরা এ পর্যায়ে আমরা মন স্থির করেছি যে আমাদের আপনারা জানেন যে হিন্দু সম্প্রদায় শুনলেই অনেকে হবে যে নৌকার লোক, এরা একটা নিয়ে নৌকায় ভোট দেয়, কিন্তু না, আপনারা জানেন যে ভাগ্যের মানুষ নৌকা দেশি প্রচুর পরিমাণে ভোট দেওয়ার চেষ্টা করে, কিন্তু এখন কিন্তু গণজোয়ার উঠেছে ধানের শীষের প্রতি। এই কারণে উঠেছে যে আজিজুল বারী হেলাল কিন্তু এই রূপসার মাটি মানুষের শ্রেষ্ঠ সন্তান, এবং তার দিক তাকিয়ে তার বলিষ্ঠ নেতৃত্ব এবং তার দিক নির্দেশনা এবং তার চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বিবেচনা করে এবছর গণজোয়ার উঠেছে। এ কারণে আমরা বলতে চাই যে আমরা এবছর আমরা কিন্তু যে গণজোয়ার উঠেছে সেই গণজোয়ারে আমরা ভেসে যাব এবং আমরা তার পক্ষে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আমাদের পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি, এগিয়ে যাব, নির্বাচনের পূর্ব তার জন্য আমরা কাজ করব। এই আশাবাদ ব্যক্ত করে আবারও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রূপসা উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধীজন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের দোয়া মাহফিল ও সুধী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, আমাদের অহংকার রূপসার কৃতি সন্তান জনাব আজিজুল বারী হেলাল ভাই। ভুল হয়েছে। দুঃখিত, আমাদের প্রিয় নেতার বক্তৃতার আগে সুধী সমাজের যে মানুষগুলো বক্তৃতা করলেন, সামনে অনেক সুধীবৃন্দ আছেন, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা আছেন। আপনারা অডিয়েন্সে ওপেনে দাঁড়িয়ে যদি আমাদের প্রিয় নেতার কাছে আপনাদের কোনো বক্তব্য থাকে, কিছু বলতে চান, তাহলে আপনারা বলবেন। আপনাদের বলার পরে আমাদের প্রিয় নেতা সর্বশেষ বক্তব্য রাখবেন। আজিজুর রহমান, আমাদের পীরবাইদা ইউনিয়ন বিএনপির সৈয়দ নিয়ামত আলী, আপনি দেখেন যে আমাদের কেউ অডিয়েন্সে দর্শকবৃন্দ কোনো প্রস্তাব করেন কিনা। আমি নারায়ণচন্দ্র রায়, রূপসা উপজেলা পাথরঘাটা গ্রাম 5 নং ওয়ার্ড থেকে আসছি। সৃষ্টিকর্তার নামে শুরু করছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সুধী সমাবেশে সম্মানিত সভাপতি, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত মান্যবর অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ,
ও সম্মানিত সুধীবৃন্দ, সকলকে আমার আদাব, সালাম, নমস্কার। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই ভাই ভাই, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। আমরা এখানে যাদের নেতৃত্বে চলি, আমাদের সম্মানিত চেয়ারম্যান আসাদুর রহমান এবং আজিজুল ইসলাম, কামরুল ইসলাম টুকু, আসাদুজ্জামান, তফসির রহমান সহ এই খাজাডাঙ্গা গ্রামের অগণিত নেতৃবৃন্দ, সংগ্রামী বন্ধুগণ, দেখতে পাচ্ছেন সরাসরি খুলনা উৎসব উপজেলা থেকে বাংলাদেশের ভালোবাসার স্পন্দন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ 4 নং টিএসবি ইউনিয়নের এখানকার স্থানীয় নেতাকর্মী এবং আপামর সুধী সমাজ মিলে আজকের এই প্রোগ্রামটির আয়োজন করেছেন। আজকের এই দোয়া মাহফিল ও সুধী সমাবেশ দেখতেই পাচ্ছেন, এখানে হাজার হাজার আপামর জনসাধারণ, পুরুষ এবং নারীরা উপস্থিত আছে। এবং সকলের প্রিয় ব্যক্তিত্ব, আমরা কেন তাকে ভোট দিব? তিনি যেখানে বিপদ আছেন সেখানেই তিনি ঝাঁপিয়ে পড়েন, যেখানে সমস্যা আছে সেখানেই তিনি ঝাঁপিয়ে পড়েন। তিনি জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সনাতন ধর্ম অবলম্বী সহ মানুষকে চাকরি দিয়েছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। আমার একটি মতুয়া সংগঠন আছে, আমি তার যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় কমিটি। আমি ডুবাতে হাজার হাজার মতুয়া সম্প্রদায়কে দিয়ে সেখানে আজিজুল বাড়ি হিলাল সাহেবের মিটিংয়ে উপস্থিতি করেছিলাম। আমরা মতুয়া সংগঠন সহ সনাতন ধর্ম অবলম্বীরা আজিজুল বাড়ি হিলাল সাহেবকে ভোট দিয়ে, ফুলের মালা গলায় দিয়ে জাতীয় সংসদে পাঠিয়ে এমপি বানিয়ে তবেই আমরা ঘরে ফিরব। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের প্রতিজ্ঞা। ধন্যবাদ সকলকে, সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখানকার বসবাসরত আমি জনগণের মধ্য থেকে, অডিয়েন্সের মধ্য থেকে বসবাস করি এখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে তাদের যে দাবি দাবাগুলো আছে সাধারণ সেগুলো পেশ করছেন। আমরা অত্যন্ত আনন্দিত, আজকে এই সুন্দর অনুষ্ঠানে আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, আমরা এসেছি। আমরা বেগম খালেদা জিয়া দেশনেত্রী, তার রুহের মাগফিরাত কামনায় আমরা সকলের সঙ্গে সহমর্মিতা জানাই এবং শ্রদ্ধা জানাই তাকে। একই সঙ্গে আজকে এই সম্মানিত উদ্যোগে যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই, মঞ্চ উপবিষ্ট এবং আজকে প্রধান অতিথি যারা আজিজুল বাড়ি হিলাল সে মহাশয়কেও আমরা ধন্যবাদ দিই। আজকে এই সুন্দর সময় আমাদের কথা শোনার সুযোগ তিনি করে দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন এর জন্য।
আমরা রূপসা উপজেলাতে কিছু সংখ্যক খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বাস করি, আর আমরা দুইজন তার প্রতিনিধিত্ব করছি, এবং আমরা এখানে বাস করতে এসে সত্যি ভাইয়ের সম্মান পেয়েছি, এবং আমরা আলাদা কেউ নয়, একই বাংলাদেশের নাগরিক ভালোবাসার সম্পর্কের মধ্যে দিয়ে বাস করছি। এবং যারা আমাদের 4 নং ওয়ার্ডের বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ হয়েছেন, সত্যি তাদের সহযোগিতা ভালোবাসা আমাদেরকে আপ্লুত করেছে এবং আজকে আপনাদের কাছ পর্যন্ত নিয়ে এসেছে। জনাব মোহাম্মদ আজিবুল হক হেলাল সাহেব, যিনি ভবিষ্যতে এই 13 খাতা দিগলিয়া রূপসার কান্ডারি হতে যাচ্ছেন, আমরা ইতিমধ্যেই তাকে মন থেকে আশীর্বাদ করেছি, ভালোবাসা দেখিয়েছি, প্রার্থনা করছি যেন প্রভু ঈশ্বর তাকে সেই সম্মানে সম্মানিত করেন, আরো বড় সম্মানে সম্মানিত করেন, এবং রূপসা উপজেলাবাসী এবং এই খুলনা 4 আসনে যারা আমরা বাস করছি বিভিন্ন ধর্মের সমন্বয় সম্প্রীতির ভালোবাসার একটা উদাহরণ হয়ে বাংলাদেশে আমরা থাকতে পারি। এবং আমাদেরকে আপনার স্মরণে রাখবেন, যদি কখনো আমাদেরকে কোনো ক্ষেত্রে প্রয়োজন হয় আমরা যেন আপনার কাছে আসতে পারি, পৌঁছাতে পারি। আমাদের নেতৃবৃন্দের অত্যন্ত সচেষ্ট, আমি বিশ্বাস করি আমরা আপনাদের কাছে যেতে পারবো। একই সঙ্গে আগামীকাল থেকে তিলকে আমাদের বার্ষিক সম্মেলন শুরু হচ্ছে খ্রিস্টানদের, আগামীকালকে বিকাল থেকে রবিবার পর্যন্ত চলবে। আমি জানি না আপনার শিডিউল ব্যস্ততা, যদি সম্ভব হয় এর মাঝে আপনি যদি সেখানে শত শত লোকেরা বিভিন্ন জায়গা থেকে আসবে, যদি আপনার সম্ভব হয় আপনি যদি সেখানে যান এবং তাদেরকে একটু শুভেচ্ছা জানান, এবং আমরা আপনার সঙ্গে আমাদের যে সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, সেটাকে আরো শ্রদ্ধা ভরে আমরা সেখানে মানুষের কাছে জানাতে পারবো। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ দান করুন। আর কেউ কিছু বলতে চান ভিতর থেকে? কেউ কোনো কাকা এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ তানভীর আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته। এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ নাঈম আহমেদ। السلام عليكم ورحمة الله وبركاته। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين فاتقوا الله وأطيعون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته।
এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ আব্দুল করিম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. এ পর্যায়ে শুভেচ্ছামূলক বক্তব্য রাখবেন চ্যান্ডন চেস ভাইদা ইউনিয়ন পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আসাফুর রহমান। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী 3 বারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইজুল খেলাল ভাই, আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি মাস্টার আলহাজ আব্দুল আজিজ মুরসহ উপস্থিত সকল সুধী রাজনীতিবৃন্দ সবাইকে জানাই অভিনন্দন। প্রিয় সুধীজন, আপনাদের কাছে শুধু একটা কথাই বলবো, নেতার নেতৃত্বের কাছেই এলাকার সার্বিক উন্নয়ন এবং আইন শৃঙ্খলা সবকিছুই তার নেতৃত্বের কাছেই সুন্দর থাকে। আমার দাদা আব্দুল গফফার মাস্টার একটা কথা বলেছে, আমরা যারা এই টিএস ইউনিয়নের তৃণমূল পর্যায়ের রাজনীতি করি, আমরা আপনাদের একটা কথাই বলি, আমাদের নেতা একটাই নির্দেশ, যেটি আমি প্রথম জেনেছি আমি যখন এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হই ভাই একটা কথা বলেছিল যে আমাদের কোনো কর্মকাণ্ডে কোনো চলাফেরা বা কোনো বিচার কোনো সালিশের মাধ্যমে যেন কোনো দুর্নীতি বা কোনো অভিযোগ ভাইয়ের কানে না বোঝায়। আমরা আপনাদের কাছে একটা কথাই বলবো, আমরা এই 5 আগস্টের পরে আমাদের নেতৃবৃন্দ, আমরা যারা জনপ্রতিনিধি, আপনারা একটা কথাই এই সমাবেশে বলতে চাই যে আমরা যদি বিচার বা কোনো কিছুর বিনিময়ে কারোর কাছ থেকে 1 টাকা বা কোনো খারাপ বা কারোর কাছে মনে কষ্ট দিয়ে থাকি, আমরা রাজনীতি করবো না, আমরা কোনো সামাজিক কাজ করবো না। আমরা নিশ্চয় আপনাদের সবার অবগত, সবাই জানেন আমরা যা কিছু করি আপনাদের পরামর্শই করি। আমি শুধু একটা কথা বলবো যে আমার ভাই যদি আপনারা আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ওই মহান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে, তার বার্তা, তার মেসেজ এবং তার কর্মকাণ্ডগুলো আমরা এলাকার সুধীজন মুরব্বীদের সাথে সমন্বয় করে কথা বলেই আমরা সবকিছু করবো। আমি এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আসাফুর রহমানকে। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের বহু প্রতীক্ষার প্রিয় মানুষ, বিএনপির তথ্য সম্পাদক, রূপসামের শ্রেষ্ঠ সন্তান,
মেধাবী ও গণী নেতা জননেতা আজিজুল বাড়ি হেলাল ভাই এখন বক্তব্য রাখবেন। আজকের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করবেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় নেতা আজিজুল বাড়ি হেলাল। কটলেস দেন, কটলেস ভাই, কটলেস দেন ভাই, ওটে দেন ভাই, মাইক ওটে দেন। ওরা ছড়া আসসালামু আলাইকুম। ওই আজকের সবার সভাপতি এবং প্রধান অতিথি আজিজুল বাড়ি হেলাল, আমার প্রথম কথা হলো কি যে আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে উপস্থিত হয়েছি তাদের ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে এবং সংসদে পাঠাবো। তাই আমরা সবাই সম্মিলিতভাবে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে সংসদে পাঠাবো এবং সাথে সাথে সংসদে পাঠানোর সাথে সাথে আমাদের যে দাবি দাবাগুলো আছে, আমরা আজকে কিছু দাবি আমি একটু রাখবো, অল্প কিছু দাবি, আপনারা কিছু মনে করেন না। প্রথম দাবি হলো যে আমাদের এই রূপসাঘাটের যে সমস্যা, আমি কিন্তু একটা নতুনত্ব কথা বলবো, হ্যাঁ এই কথা কেউ বলবে না, কারণ রূপসাঘাটের যে সমস্যা, রূপসাঘাট কত বছরে আমার মনে হয় অন্তত 20-25 জন লোক রূপসাঘাটে ফেরি নাই, যার জন্য পারাপারের সমস্যা, মাজুর লোক হতে পারে না। হ্যাঁ, রূপসাঘাটে যেন একটা ফেরি হয়, এই দাবি রাখি আমি ওনার কাছে। এবং সাথে সাথে এখানে একটা কথা আসবে যে সে ওই ব্রিজ হয়েছে কিন্তু ওই পাবলিকের জন্য, পথচারীদের জন্য ব্রিজ হয় নাই। আমি বলছি যানবাহন হয়েছে জন্য ব্রিজ হয়েছে এবং তেলখানা কাটে 10,000 লোক পারায় না, সেখানে যদি একটা ফেরি থাকতে পারে তো যেখানে লক্ষাধিক লোক পারাপাড়া এলো রূপসাঘাটে, সেখানে একটা ফেরি নাই। আমার জোর দাবি যেন ওখানে একটা ফেরির ব্যবস্থা উনি করে এবং সাথে সাথে আপনার কথা ভাই বিবেচনা করবেন, এই পর্যায়ে বক্তব্য রাখছে। ওই সাথে সাথে আর একটা দাবি আছে, আমার দাবি হলো যে আগে ছিল 4টে বিভাগ, আমি যা বলেছি কথা কেউ বলে নাই, 4টে বিভাগ, ওই এখন হয়েছে 6টা বিভাগ। তো এই 6টা বিভাগে এখন বিভক্ত হয়েছে। এখন 4টে বিভাগে যখন বিভক্ত ছিল তখন বিশেষ রাজধানী ঢাকা এবং খুলনা হলো তার পরের স্থান ছিল। এবং পাকিস্তানের সময় যে মিল কারখানাগুলো ছিল, হ্যাঁ 20টা মিল কারখানা, যত শেখ সাহেব ক্ষমতা আসার পরে ওই জাতীয়করণ করে নিয়ে আজকে বিলুপ্ত হয়ে গেছে। লক্ষাধিক লোক আজ বেকার অবস্থায় ভুগতেছি। তো এখানে কেউ প্রতিবাদ করে না, কেউ করে না, কেউ চেষ্টা করে না। তো আমার এই দাবিগুলো ওনার পরে যে আমি এই মিল কারখানাগুলো উনি বেকার দূর করার জন্য যা দরকার উনি তা করবেন, এটা আমি দাবি রাখি। এবং আমার আগের বার যখন ওই বিএনপি ক্ষমতা আসলো, মোস্তাফিজুর রহমান ছিল এবং মন্ত্রীদের জন্য খুলনা বিভক্ত হয়ে মন্ত্রী পাই কত, সেই হিসেবে আজকে মন্ত্রী নেই। কিন্তু আজ 6টা বিভাগে আমরা যা মন্ত্রী পাই সেইগুলো যখন উনি স্থাপন কর সংসদে, যে মন্ত্রীগুলো আমাদের অধিক আছে সেইগুলো ভালো ভালো মন্ত্রী যেন উনি দাবি করে আনেন, এইটাই আমার বক্তব্য। আমরা তো করবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই সুন্দর দুপুরে
এই ছোট্ট দুপুরে, এই দুপুরে আমাদের বাহিরদিয়া ইউনিয়নের উত্তর খাজাডাঙ্গা গ্রামে আমাদের এই পল্লী অঞ্চলের সহজ সরল সবুজ অবুজ পল্লী মানুষ এবং এই অঞ্চলের সুধীজন আমার ভাইয়েরা, আমাদের এই অঞ্চলের মায়েরা, আমাদের বোনেরা, সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো আমাদের খুদে খুদে কোরআনের পাখিরা যে সমবেত হয়েছেন এমন একটা উদ্দেশ্যকে লক্ষ্য করে যে বাংলাদেশের অবিসম্বাদিত নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করবার জন্য এমন একজন নেত্রী যিনি দল মত সকলের ঊর্ধ্বে অবস্থান করছেন, যিনি বিএনপির একার সম্পত্তি নয়, গোটা বাংলাদেশের সম্পদ হিসেবে পরিণত হয়েছে আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া। থাকতে আমি আমার কিচ্ছু করা লাগবে না, ভাই ছড়ো আমি করবো। যিনি বাংলাদেশের ঐক্যের প্রতীক হিসেবে আমাদের সবার কাছে পরিচিত হয়েছেন। শুধু এই উত্তর খাজাডাঙ্গা গ্রামের বাহিরদিয়া ইউনিয়নের এই অঞ্চল থেকে না, বাংলাদেশের প্রান্তর থেকে প্রান্তরে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিটি মানুষ দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করছেন তার পরলৌকিক শান্তির জন্য। শুধু বিএনপির নেতৃবৃন্দ না, আপনি আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, এমন কোন রাজনৈতিক নেতৃবৃন্দ বা দলের কর্মী নেই যে এই নেত্রীর জন্য দোয়া করছে না। কারণ আল্লাহ যাকে সম্মান দেন তার সম্মান কেউ কেড়ে নিতে পারে না। যারা তাকে বিপর্যস্ত করতে চেয়েছিল, যারা তাকে অসম্মান করতে চেয়েছিল অন্যায়ভাবে, আজকে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আর মহান রব্বুল আলামিন আমাদের এই নেত্রীকে, আপনাদের এই নেত্রীকে এই ইহলোকে যে সম্মান দিয়েছেন, আমরা আজকের এই দোয়ার মাহফিলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব পরলোকেও যেন আল্লাহ তাকে সম্মানিত করেন। এখন বাংলাদেশে বইছে একটি নির্বাচনী হাওয়া, সারা বাংলাদেশে নির্বাচনী হাওয়া বইছে। এই নির্বাচনী হাওয়া বন্ধ ছিল গত 17 বছর। আমরা কেউ ভোট দিতে পারিনি, আপনারা কেউ ভোট দিতে পারেনি। ভোট আমরা দেই যে আমাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নেতা নির্বাচন করব, কিন্তু সেই ব্যবস্থা বাংলাদেশে বন্ধ হয়েছিল। তাই হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে, গুম খুনের বিনিময়ে সমস্ত অন্যায় প্রশাসনকে মোকাবেলা করে বাংলাদেশের সমস্ত জনগণ আজকে একটা উৎসব মুখর পরিবেশে ভোটের মাঠে উপস্থিত হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। তাই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের এই বাহিরদিয়া ইউনিয়নের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে কোন পক্ষে যাবেন আপনারা। কারণ পক্ষ একটাই, সেটা হলো আমাদের একজন বক্তা বলেছেন এখানে, শিক্ষক আব্দুল কাদের খুব একটা ভালো কথা বলেছেন, উই আর ফ্যামিলি। আমরা একটা ফ্যামিলি, আমরা একটা পরিবার। আমি বিশ্বাস করি আপনাদের ভাই হিসাবে, আপনাদের এই উপজেলার মানুষ হিসেবে আমি এই পরিবারের একজন গর্বিত সদস্য। সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি একজন নেতার নেতৃত্বে, তাহলে আমাদের যে উন্নয়নের কথাগুলো এখানে বলছেন সেই সব উন্নয়ন ইনশাআল্লাহ সম্ভব হবে। সাংবাদিক আসাদুজ্জামান বলেছেন
যে সুখে দুঃখে পাশে থাকার কথা বলেছেন। নেতার কাজ তো সেটাই। আমি রাজনীতি করি জাতীয় দায়িত্ব এবং কর্তব্য হিসেবে। 40 বছর আমি জাতীয় রাজনীতিতে পদচারণা করছি। আমি কখনো এমপিও ছিলাম না, মন্ত্রীও ছিলাম না। 2001 সাল থেকে 5 সাল কি 6 সাল পর্যন্ত আমি সরকারি ছাত্র সংগঠনের সভাপতি ছিলাম। সেই সীমিত সক্ষমতা বা সামান্য সক্ষমতা নিয়ে আমি এলাকার মানুষের জন্য উপকার করেছি কি করিনি তার সাক্ষী আপনারাই সবচেয়ে ভালো জানেন। যদি মনে করেন যে আমি আপনাদের নেতা হবার উপযুক্ত, আমি আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত, আমি আপনাদের উন্নয়ন করবার উপযুক্ত, তাহলে তার সাক্ষী আপনারা, আর সাক্ষী মহান রব্বুল আলামিন। তিনি যদি কাউকে নেতা বানান, কারো ক্ষমতা নেই তার নেতৃত্ব কেড়ে নেওয়ার, তাই না? তুতিল মুলক মিম্মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা। আমি মানুষকে রাজত্ব দেই, আমি মানুষের কাছ থেকে রাজত্ব কেড়ে নিই, আল্লাহ বলছেন। সুতরাং এখানে আমি এসে যে জিনিসগুলো দেখলাম, সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের এখানে 3টা বিলের কথা বলছেন, পদ্ম বিল, নাদিয়ার বিল, বল্লভীর বিল, তাই না? এই 3টা বিলের জলাবদ্ধতা, কারণ 3টা বিলের সাথে যে খালগুলো আছে সেই খাল ভরাট হয়ে গেছে। সুখবর হলো আমি গত 4 তারিখে ঢাকা থেকে যখন খুলনায় আসি নির্বাচনী এলাকায়, তখন আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে রাত্রে আমি সালাম বিনিময় করতে যাই। তিনি দেখা মাত্রই আমাকে বলেন যে আগামীতে বিএনপির কৃষি বিপ্লবের জন্য কর্মসূচি হবে, খাল খনন কর্মসূচি, এলাকার মানুষকে তিনি সেটা জানিয়ে দেবেন। সুতরাং আমরা, এবং তিনি আরো বললেন যে সারা, আপনারা দেখেছেন, পত্রিকাও দেখেছেন যে আমরা প্রায় 20,000 কিলোমিটার সারা বাংলাদেশে খাল খনন করব। সুতরাং আমাদের বিএনপির এবার রাজনৈতিক এজেন্ডাই হলো এই সমস্ত খাল খনন করা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই অঞ্চলে এসেছিলেন, তেরোখানা অঞ্চলে বাসুয়াখালী বিল, ভুতিয়ার বিলের খাল খনন করেছেন। এবার ইনশাল্লাহ বাহির দেওয়ার মানুষ এই পদ্মবিল খাল খনন করবে, এই বল্লভীর খাল খনন করবে, এই নাদিয়ার বিল খাল ইনশাল্লাহ আমরা খনন করব। এখানে মসজিদ, মন্দির, মাদ্রাসা, গির্জা, বিভিন্ন ধর্মীয় স্থাপনাগুলোর উন্নতকরণের কথা বলা হয়েছে। আপনারা জেনে খুশি হবেন, বিএনপি এবার তার নির্বাচনী ইশতেহারে বলছে যে প্রতিটি মসজিদ, প্রতিটি মন্দির, প্রতিটি গির্জা, প্রতিটি প্যাগোডায় যারা ইমাম, মুয়াজ্জিন, খতিব, মন্দিরের পুরোহিত, গির্জার ফাদার, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মাসিক ভাতা দেওয়া হবে। কারণ সমাজে যদি নৈতিকতা উন্নয়ন করতে হয়, সমাজে যদি মানুষকে ধার্মিক বানানো যায়, তাহলে কিন্তু সমাজটা আস্তে আস্তে নৈতিকতা পূর্ণ হয়ে যাবে। মানুষ যখন ধর্মের কাছে ফিরে যাবে, তখন দেখবেন সেই সমাজ কখনো বিশৃঙ্খল, চাঁদাবাজ, সন্ত্রাসবাদ, মাদক আসক্ত এগুলো কিছুই হতে পারে না। মানুষকে ধর্মের কাছে ফিরে যেতে হবে, তাহলে কিন্তু মানুষ দেখবেন যে আপনার একটা সভ্য মানুষ হিসেবে গড়ে তুলবে। আমাকে একবার টেলিভিশনে প্রশ্ন করেছিল যে নৈতিকতার জন্য কি করতে হবে। আমার এই টকশোটা যারা দেখেছেন তারা জানবেন যে আমি বলেছিলাম যে আপনি যতই নৈতিকতার কথা কপচান না কেন, বুলি আওড়ান না কেন, যতদিন না মানুষ ধার্মিক হয়ে উঠবে, যতদিন না মানুষ ধর্মের কাছে ফিরে যাবে, ততদিন সমাজের নৈতিকতা বিরাজ করতে পারে না। সুতরাং ধর্মের কাছে মানুষকে ফিরে যেতে হবে।
এখানে আমি একটা জিনিস শুনে খুবই মনটা খারাপ হয়ে গেল যে আপনারা যারা স্থানীয়ভাবে মাছের চাষ করেন পুকুরের মাধ্যমে, ঘেরের মাধ্যমে, কি বা কারা এখানে বিষ ঢেলে দেয়? তারা কি মানুষ? আপনি বলেন যে একটা প্রাণীকে বিষ খেয়ে মেরে ফেলছে, ওই বড়া মাছ অনেক গরিব মানুষ কিন্তু খায়, তার কি অবস্থা হবে? এই চিন্তাটা করে না, কারণ সে একটা অধার্মিক মানুষ। এরপরে শুনলাম আমি এখানে এসে যে আপনারা সবজি চাষ করেন, পুঁই শাক, লাল শাক বা কলু শাক বা শশা, এই সমস্ত গাছ নাকি কেটে দিয়ে চলে যায়। এটা কোন ধরনের কথা? সুতরাং আমি এই প্রশাসনের কাছে, প্রশাসনের যারা এখানে আছেন আমার কথা শুনছেন, আমরা দায়িত্বহীন কণ্ঠে বলছি, এই সমস্ত দুষ্কৃতকারীদেরকে গ্রেফতার করুন। এরা চিহ্নিত, গ্রামের মানুষ জানে কারা এই সমস্ত অপকর্মগুলো করে। আমি অঙ্গীকারবদ্ধ যে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো দুষ্কৃতকারী তার কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। প্রশাসনের ব্যক্তিরা আমার কথাটা শুনুন। আমার দলের যদি কোনো নেতা, যত বড় নেতা হোক, আর আমার ভাই হোক, আর আমার বন্ধু হোক, এমন কোন নেতা যদি কোনো সমাজ বিরোধী কাজ করে তাকে তৎক্ষণাৎ গ্রেফতার করুন। আর যদি না করেন, জনগণকে নিয়ে আপনাদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। এই রূপসা প্রশাসনে যারা এই চাকরি করেন, সরকারকে সেবা দেন, জনগণকে সেবা দেন, প্রশাসন চালান, তাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, কঠোর হস্তে সমস্ত দুষ্কৃতিকারীদেরকে দমন করতে হবে। আর যে সমস্ত চাঁদাবাজ, সন্ত্রাসী মানুষের ঘেরে বিষ ঢেলে দেয়, মানুষের গাছ কেটে দেয়, তাদের বিরুদ্ধে আমার বক্তব্য হলো সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, রাজনৈতিক অঙ্গন থেকে সরে যান। আপনি যত বড়ই নেতা হন না কেন, আপনার কোনো রাজনৈতিক পরিচয় নেই, আমাদের তাকে প্রতিহত করা হবে, মানুষ আপনাদেরকে প্রতিহত করবে। কারণ গত 17 বছরের যে দুঃশাসন, যে নিপীড়নের মাধ্যমে মানুষ নির্যাতিত হয়েছে, সেই একই কায়দায় যদি আবার বাহির দিয়া ফিরে যায়, তাহলে আমরা পরিবর্তনের কি পেলাম? আপনি নির্যাতিত হয়েছেন 17 বছর, আমি বিশ্বাস করি। আপনি নিপীড়িত হয়েছেন, আমি বিশ্বাস করি। আপনার বিরুদ্ধে অযথা মামলা দিয়েছে, আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, আপনাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, দোকান দখল করেছে, সব করেছে। কিন্তু পার্ডন ইজ ডিভাইন, ক্ষমা মহৎ গুণ, তাই না? আমরা সব কিছু ক্ষমা করে নতুন একটা বাহির দিয়া গড়ে তুলতে চাই, নতুন ভাবে আমাদের এই সমাজটাকে গড়ে তুলতে চাই। আমার রাজনীতি এই স্থানীয় মানুষকে আমি বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টিতে বিভক্ত করে দেখতে চাই না। আমি এই জেলার মানুষকে এক স্থানীয় মানুষ হিসেবে, আমার প্রকৃত বন্ধু হিসেবে তাদেরকে আমি বিবেচিত করি। সুতরাং কে বিএনপি করেন, কে আওয়ামী লীগ করেন, কে জামাত করেন, কে জাতীয় পার্টি করেন, কে অন্য সংগঠন করে, এটা তার নিজ নিজ রাজনৈতিক দর্শন। কিন্তু উন্নয়নের স্বার্থে এই বাহির দিয়ে রাস্তাগুলোকে চওড়া করতে হবে। এই স্বার্থে এই বাহির দিয়ে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, মন্দির, যে সমস্ত ভবনগুলো নির্মাণ করতে হবে, এই স্বার্থে আমরা ঐক্যবদ্ধ। আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, আপনি জামাত করেন, আর জাতীয় পার্টি করেন, ইসলামী আন্দোলন করেন, আমরা উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ। আমি আপনাদের ভাই হিসেবে বলছি যে আমরা যদি সরকার গঠন করতে পারি, আপনারা দেখেছেন যে আমরা আগামী 1 বছরের মধ্যে 1 কোটি মানুষকে কর্মসংস্থান করব সারা বাংলাদেশে। তাহলে আমাদের বাহিরিয়া ইউনিয়ন 5,000 সাড়ে 5,000 ইউনিয়নের মধ্যে একটা ইউনিয়নের হিসাবে ভাগে তো 1,000 লোকের চাকরি ইনশাল্লাহ হবে না? তাছাড়াও এখানে অনেক প্রস্তাব এসেছে। একজন মুরব্বী বললেন যে আমাদের খুলনার শিল্পাঞ্চলগুলো, বিশেষ করে জুট মিল, অন্যান্য মিলগুলো চালু করবার জন্য আমাদের নির্বাচনী এলাকায় একটা বড় জুট মিল আছে, স্টার জুট মিল, দিঘলিয়ায়।
এই সমস্ত জুট মিল চালু করে আমরা মানুষের কর্মসংস্থান করব। সবচেয়ে বড় হলো এই বাহির দিয়া, অর্থাৎ এই পূর্ব রূপসা বলা হয় এটাকে, এই পূর্ব রূপসা থেকে বিদেশে মাছ রপ্তানি হয়। অনেক ফিশ ফ্রিজিং কোম্পানি আমাদের এই অঞ্চলে আছে। এই সমস্ত ফিশ ফ্রিজিং কোম্পানিগুলোকে আমরা যদি একটা ইকোনমিক জোন ইপিজেড এর আন্ডারে আনতে পারি, তাহলে দেখবেন কর্মসংস্থানও বাড়বে, রপ্তানিও বাড়বে, পরিবেশের ক্ষতিও হবে না। আমরা যদি একটা ইপিজেড এর আন্ডারে আমাদের এই বাহির দিয়াটাকে আমরা আনতে পারি। এখানে যে সমস্ত গ্রাম আছে, যে কি রূপসা ফেরির কথা মুরব্বী বললেন, রূপসা ফেরি ছিল, ওই ব্রিজের জন্য ফেরি নেই। ফেরি দিবেন, আমি আপনার সাথে একমত। আমাদের নৌকা যারা চালায় তারাও আবার দেখবেন এই ফেরি দিলে আপনার সাথে এসে দর কষাকষি করবে। সুতরাং আমরা একটা আলোচনার মাধ্যমে মানুষের পারাপারের সুবিধার্থে এখানে সবকিছু করা হবে, মানুষের পারাপারের সুবিধার্থে। একটা কথা বলছে যে নদীর ওই পারে, আমাদের রূপসা এই পারে কিন্তু ঘাটে চাঁদাবাজি সন্ত্রাসী যদি থেকে থাকে তাহলে প্রশাসনকে বলবো দমন করুন। কিন্তু নদীর ওই পাশকে আমি সেদিনও বলেছি, সাবধান করে দিয়েছি, প্রশাসনও আমার সাথে কথা বলেছে যে ওই পাশে আমাদের লোকগুলো যখন পারাপার হয় তখন তাদের কাছে ছুটে চলে যায় ট্যাক্স দেওয়ার জন্য। এটা মহা অন্যায়। আপনারা, আমি প্রশাসনকে আবারও বলছি, ওই অঞ্চলে যারা ট্যাক্স তোলে তাদেরকে আপনারা চিহ্নিত করুন, ব্যবস্থা নিন। তা না হলে জনগণ যখন রুখে দাঁড়াবে তখন কিন্তু বলতে পারবেন না যে আন্দোলিন, অর্থাৎ বিশৃঙ্খল জনতার উত্তাল স্রোতে ওই আপনার রূপসার ওই পারের সমস্ত অনিয়মকে কিন্তু ভেঙে চুরমার করে ফেলবে তখন জনগণ। সুতরাং প্রশাসনকে আবারও বলছি, ওই পারে যে চাঁদাবাজি হয়, আমার লোকের কাছ থেকে যে ট্যাক্স আদায় করা হয়, একজন আপনার বাক্স নিয়ে আসছে, একজন টেলিভিশন নিয়ে আসছে, একজন বাজার করে আসছে, সেই টাকার উপরেও ট্যাক্স করে। আমি সেদিনকেও সতর্ক করেছি, এখনো সতর্ক করছি, সময় কিন্তু আর বেশি নেই। কোনো একদিন কিন্তু এই সব কিছু আমরা একটা শৃঙ্খলার মধ্যে আনবো। তখন অনেকেই কিন্তু এই সমস্ত কাজের সাথে যারা জড়িত তারা চিহ্নিত হবেন, সমাজে নিন্দিত হবেন, ঘৃণিত হবেন। কারণ বিএনপি অতীতের 17 বছরের যে রাজনীতি, এই রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। আমাদের এই বাহির দেওয়ার যে সমস্ত গ্রাম আছে, এই উত্তর খাটাডাঙ্গা, তালতলা, গিলেতলা, এই যে পাতানি, স্বল্প বাহির দেওয়া, পাথরঘাটা, আরো সব যে সমস্ত গ্রাম আছে, এই সমস্ত গ্রামকে একটা আদর্শ গ্রামে পরিণত করতে হবে। সেই আদর্শ গ্রামের প্রথম কথা হলো যে আপনাকে ধর্ম চর্চায় মনোযোগী হতে হবে, অর্থাৎ শিক্ষায় মনোযোগী হতে হবে। প্রত্যেকটা স্কুলে যাতে শিক্ষার একটা সুষ্ঠু পরিবেশ থাকে, শিক্ষক যেন ঠিকমতো পাঠদান করে, ছাত্রদেরকে যেন ঠিকমতো লেখাপড়া করতে পারে। আমার যে সমস্ত লজিস্টিক সাপোর্ট দরকার ছাত্রদের, সেইগুলোরও ব্যবস্থা ইনশাল্লাহ করা হবে। এখানে সবচেয়ে বড় জিনিস হলো কোয়ালিটি ড্রিঙ্কিং ওয়াটার, সুপেয় পানি, তাই না? এইখানের পানি লবণাক্ত পানি। আমরা তো স্যালাইন ওয়াটারের লোক, আমাদের এখানে পানি লবণাক্ত। আমরা মাটির নিচ থেকে পানি তুলে খাই। পৃথিবীর কোনো দেশে দেখতে পারবেন না, আমি 50টার মতো দেশ ভ্রমণ করছি, কখনো দেখিনি কোনো দেশ মাটির নিচ থেকে পানি তুলে খায়। এই ভূগর্ভস্থ পানি যদি তুলে খান, মাটি তখন ভঙ্গুর হয়ে যায়, সামান্য ভূমিকম্পে ধস নামে। আর মাটির তলে যে পানি থাকে, এই পানি কিন্তু আপনার হাইজেনিক না। দ্যাট মিনস এখানে সীসা থাকে, আর্সেনিক থাকে, আরো অনেক আপনার রাসায়নিক দ্রব্য থাকে। আল্লাহ তাআলা যে পানি দিয়েছেন, মাটির তলের পানিও আল্লাহ, কিন্তু আমাদের জন্য যে পানি নির্ধারণ করেছেন, সমুদ্রের পানি, নদীর পানি, খালের পানি, বিলের পানি, সবচেয়ে বড় নিয়ামত। ওয়ানজালা মিনাস সামাই মাআন, আমি আকাশ থেকে বৃষ্টি নিক্ষেপ করি, বৃষ্টি হবে। এই যে পানি,
এই পানিকে ধরে রাখতে হবে, বৃষ্টির পানিকে ধরে রাখতে হবে। আমি দেখেছি প্রশাসন থেকে টাঙ্কিতে বড় বড় আপনার এই ধরে রাখার জন্য বৃষ্টির বা টাঙ্কি দেয়, সেটা আবার আপনার আপনার টিউব দিয়ে আপনার নল দিয়ে বাড়ি বাড়ি যায়। এই পানিকে ধরে রাখার পর্যাপ্ত ব্যবস্থা করে আমাদের সুপেয় পানির ব্যবস্থা করতে হবে। কারণ লবণ পানি খাবেন, মাটির তলের পানি খাবেন, বিভিন্ন রোগ বলাইতে ভুগবে, বিভিন্ন সময় নানান রকম রোগ বলায় আসবে। কিন্তু উপায় নেই, বাংলাদেশে একমাত্র 1.5 তলা নিচের তলায় পানি বই খাই। আমাদের এই বৃষ্টির পানি ধরে রাখতে হবে। নদীর পানি, খালের পানি, বিলের পানি ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট প্ল্যান দিয়ে ট্রিটমেন্ট করে সেই পানি খেতে হবে। আর শেষ কাজের জন্য আমরা নদীর পানি, খালের পানি, বিলের পানি ব্যবহার করব। সুতরাং পানি ব্যবস্থাপনার জন্য ইনশাআল্লাহ শুধু বাহিদিয়া না, শুধু রূপসা না, শুধু দীঘলিয়া, তেরখাদা না, এই সমস্ত খুলনা অঞ্চলে আমরা একটা সুপেয় পানির ব্যবস্থা ইনশাআল্লাহ বিএনপি সরকার করবে। এখানে পর্যাপ্ত ট্যাঙ্কি সরকার যেগুলো দেয়, এরপরে তো আরো ব্যবস্থা করা হবে। আরেকটা কথা হলো যে বেকারত্বের কথা বলেছেন একজন, ইনশাআল্লাহ আমরা যদি শিক্ষার হার বাড়াতে পারি তাহলে তো বেকারত্ব দূরীকরণ হবেই। কারণ তখন বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি সুযোগ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমি অতীতেও আপনাদের সাথে কাজ করেছি, এখনো কাজ করব। যদি আমার হাতকে শক্তিশালী হয়, আমি ইনশাআল্লাহ আমার সক্ষমতা দিয়ে আমাদের এই অঞ্চলের বেকারত্ব দূর করব। এখানে যদি ইপিজেড করি, চিন্তা করেন কত লোকের চাকরি হবে। এখানে যদি আমরা বিভিন্ন কৃষি সম্পদকে আপনার শিল্পে রূপান্তরিত করি, আমাদের এখানে প্রচুর মাছ চাষ হয়, এটাকে যদি আমি শিল্পে রূপান্তরিত করি তাহলে কত লোকের চাকরি হবে, তাই না? এরকম প্রচুর শিল্প কলকারখানা করলে, আমরা সবাই মিশে আলোচনা করলে এইটা হবে। কিন্তু তার আগে প্রয়োজন হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। যারাই আইন শৃঙ্খলা পরিস্থিতির বিরুদ্ধে যাবেন, আপাতত আমি প্রশাসনের কাছে আবারও আহ্বান জানাচ্ছি, শক্ত হাতে দমন করুন। মনে রাখবেন যে বিএনপি এবার নতুন একটি রাজনীতির স্বপ্ন দেখে, এবং আমিও এই অঞ্চলকে আপনার একটি ধার্মিক অঞ্চল, একটি আদর্শের অঞ্চল, একটি নিরাপত্তার অঞ্চল, একটা শান্তির অঞ্চল বানাবার জন্য আমি দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। মহান রব্বুল আলামিন যদি আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ, আপনারাও যদি সহায়তা করেন, এই অঞ্চলকে আমি শান্তির অঞ্চল, নিরাপত্তার অঞ্চল হিসাবে ঘোষণা করছি, এবং সেটা পরিণত হবে। যে সমস্ত লোক অন্য অন্য রাজনৈতিক দল করেন তাদের প্রতি আমার কোনো বিষদ্দার নেই। আমাদের এই অঞ্চলে প্রচুর মানুষ গ্রেফতার হয়েছে, মামলা খেয়েছে, অযথা নির্যাতিত হয়েছে, আমিও নির্যাতিত হয়েছি। এই সব কিছু ভুলে যেতে হবে, তা না হলে নতুন দিনের যাত্রা শুরু হবে না। সুতরাং এই নতুন যাত্রায় আমাদেরকে সামিল হতে হবে। অনেকে বলছেন যে গত 53 বছরে, গত 55 বছরে এ দল দেখলাম, বিদল দেখলাম, এখন নতুন দলকে ক্ষমতায় আনতে হবে। আমি ভেবেছিলাম রাজনৈতিক বক্তৃতা দিব না, কিন্তু অন্তত এই কথাটার উত্তর আমাকে দিতেই হয় যে এ দল দেখলাম, বিদল দেখলাম, এবার নতুন দলকে দেখব। নতুন যে দল বলে দাবি করছেন তাদেরকে 71 সালে কিন্তু মানুষ দেখেছেন। আমি অঞ্চলের একজন প্রার্থী, নতুন প্রার্থী। আমি এর আগে কখনো এমপি হয়নি। 2007 সালে ইলেকশন করেছিলাম, অর্ধেক পথে ইলেকশন বন্ধ, আপনারা সবাই জানেন। 2018 সালে ইলেকশন করলাম এখানে, আপনার দিনের ভোট রাতে হয়ে গেল। সুতরাং এই অঞ্চলে আমি একজন নতুন প্রার্থী, আমাকে পরীক্ষা করবার সুযোগ আপনাদেরকে আমি চাই। যে একজনকে আপনি এমপি বানালেন, তাকে পরীক্ষার সুযোগ দিতে হবে। কারণ রাজনীতি তো একদিনের জন্য না, রাজনীতিটাই আমার পেশা, রাজনীতিটাই আমার নেশা, রাজনীতিটাই আমার আবেগ। কারণ এই দীর্ঘ 40 বছর জনগণের রাজনীতি আমি করে আসছি। আমাদের যে মায়েরা এখানে আসছেন, আপনাদের জন্য একটা সুখবর হলো, দেখেন আমি প্রথমেই বলেছি, আপনারা এমন একজন নেত্রীর জন্য আসছেন যিনি এই বাংলাদেশের প্রথম
বিধবাদের সমস্যাটা অ্যাড্রেস করছেন, যে আমাদের মায়েরা, আমাদের বোনেরা যখন বিধবা হয়ে যায় তখন সে খুব অসহায় করে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের জন্য বিধবা কার্ড প্রচলন করেছেন, যেটা এখনো বলবৎ আছে, চালু আছে। এই বিধবা কার্ড কিন্তু বেগম খালেদা জিয়া চালু করেছেন। আজকে যারা বয়স্ক জনগণ আছেন যে বয়স্ক ভাতা পান, এটাও কিন্তু বেগম খালেদা জিয়া চালু করেছিল। আজকে আমাদের মায়ের মেয়েরা যারা সরকারি স্কুলে পড়েন তাদেরকে কিন্তু 10ম শ্রেণী পর্যন্ত ফ্রি চিকিৎসা লেখাপড়ার ব্যবস্থা এই বেগম খালেদা জিয়া সরকার, আমাদের সরকার করেছিল। আমাদের এই নেত্রী আজকে যারা প্রাইমারি স্কুলে পড়েন, এই প্রাইমারি স্কুলের ছাত্রদেরকে স্কুলে গেলে আপনার টাকা বা চাল দিন, যাতে স্কুল থেকে লেখাপড়া করে এসে বাসায় এসে সে অন্তত ওরা ভাত খেতে পারে। কারণ আমাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল দরিদ্রপীড়িত অঞ্চল। এবার আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো আমার প্রথম বক্তব্য। আমরা এবার আমাদের মায়েদের জন্য, আমাদের দুস্থ পরিবারগুলোর জন্য, আমাদের অসহায় মানুষের জন্য আমরা সারা বাংলাদেশে 50 লক্ষ ফ্যামিলি কার্ড প্রতিটি পরিবারকে দেব। 50 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দিব। এই ফ্যামিলি কার্ডে আপনি মান্থলি মাসে 2000 থেকে 2500 টাকা পাবেন। ন্যায্য মূল্যের দোকান থেকে চাল, ডাল, তেল, নুন এগুলো কিনতে পারবেন। আবার এই কার্ডের একটা বৈশিষ্ট্য হলো আপনি এই কার্ড থাকলে চিকিৎসা সেবা পাবেন। আপনার আমাদের কাজদিয়ায় যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে আপনি চিকিৎসা করতে গেলেন, বলল যে এখানে আমার চিকিৎসা আপনার সম্ভব না, আপনি মারাত্মক রোগে আক্রান্ত, আপনাকে খুলনায় যেতে হবে অথবা আপনাকে ঢাকায় যেতে হবে। এই কার্ডের মালিক যদি আপনি হন তাহলে এই যে বাহিরদিয়া থেকে, কাজদিয়া থেকে আপনি খুলনা এবং ঢাকায় চিকিৎসা করবেন, এই টাকাটা বিএনপি সরকার বা সরকার আপনাকে দিবে। অর্থাৎ এই কার্ডে আপনি বিনামূল্যে চিকিৎসা সেবাও পাচ্ছেন। এবং এই কার্ডের মালিক হবেন তো আপনারা জানেন যে ওই পরিবারের যিনি মা, যিনি বোন, তিনি হবেন এই কার্ডের মালিক। সুতরাং দারিদ্র বিমোচনের জন্য আমরা প্রথম পর্যায়ে 50 লক্ষ কার্ড, এরপরে বিভিন্নভাবে আমরা গোটা জনগণকে আমরা একটা সিস্টেমের আওতায় আনবো। যে এই কার্ডের মালিক আপনি বলতে পারেন যে এই কার্ড তো আপনারা দল যারা করবে তাকে দিবেন। মনে রাখবেন যে আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের শরীর। রব্বুল আলামিন যদি আমাকে এই অঞ্চলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেয়, ন্যায্যতার ভিত্তিতে এই কার্ড বিতরণ হবে। অতীতে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ওএমএস এর কার্ড যেভাবেই বিতরণ হোক না কেন, এবার ইনশাল্লাহ সব কিছু একটা নিয়মতান্ত্রিক উপায়ে চলবে। এই সব কার্ডগুলো যারা প্রকৃত দরিদ্র তারাই পাবে ইনশাল্লাহ। আরেকটি কার্ড দেব কৃষকদের জন্য, কৃষি কার্ড। এই কৃষি কার্ডে আপনি মাসে 5 লাখ টাকা করতে পাবেন। এ দিয়ে আপনি চাল, ডাল, তেল, নুন কিনতে পারবেন, সার, কীটনাশক, বীজ, যারা কৃষক পরিবার, এই টাকা দিয়ে আপনি চিকিৎসা করতে পারবেন এই কার্ড থাকলে। এবং এই কার্ড থাকলে আপনি ব্যাংক থেকে লোনও পাবেন। এটা হলো সুদ মুক্ত লোন, কারণ ইসলাম সুদ বিশ্বাস করে না, আমাদের দল বিএনপিও সুদে বিশ্বাস করে না। সুতরাং এই কার্ডে সুদ মুক্ত লোন পাবেন। যারা কৃষি কাজ করেন তারা এই লোন, এই কার্ডটা পাবেন। সুতরাং আমরা অতীতের মতো না, নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি, যা 31 দফার মধ্যে আপনারা দেখেছেন নতুন রাষ্ট্র ভাবনা। আর আমাদের নির্বাচনে 8 দফা আছে, যে কৃষি, শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি। বিশেষ করে শিক্ষায় দেখেন, আমরা আগে বাংলার ইংরেজি পড়তাম, এখন 3য় ভাষা আপনাকে শিখতে হবে, 3rd ল্যাঙ্গুয়েজ। বাংলা ইংরেজি তো পড়বেনই, অতিরিক্ত হিসেবে আরবি আপনাকে শিখতে হবে। যে আরবি শিখবেন না তিনি চাইনিজ ভাষা শিখবেন, চাইনিজ শিখবেন না ফ্রেঞ্চ ভাষা শিখবেন, ফ্রেঞ্চ শিখবেন না জাপানি ভাষা শিখবেন। কারণ আমাদের বিদেশে যে শ্রমিক বা মানুষগুলো যায় তারা
ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, একটি ভাষার সমস্যায় পড়ে। আপনি যে দেশে যাবেন চাকরি করতে, বেশিরভাগ লোক মধ্যপ্রাচ্যে যায়। মধ্যপ্রাচ্যের প্রধান ভাষা হলো আরবি ভাষা। আপনি পারেন না আরবি, চাকরি করেন ছোটখাটো চাকরি, তাই না? যখন ভাষা জানবেন আপনি টেবিলে বসে জব করতে পারবেন, অর্থাৎ টেবিল জব, আপনার ডেস্ক জব, ভালো অফিসারের চাকরি পাবেন। এই জন্য আমরা এখন থেকে প্রাইমারি লেভেল থেকে তৃতীয় ভাষাও শিখতে হবে। বাংলা ইংরেজির পাশাপাশি আরেকটি ভাষা শিখতে হবে। কেউ যদি এখন দুবাই চাকরি করতে যায় আর যদি সে আরবি জানে, তাহলে তার চাকরির বেতন কত হবে চিন্তা করে দেখেন, কত বড় চাকরি করবে। একজন চীনে গেল, চাইনিজ ভাষা যদি জেনে যায় তাহলে তার অবস্থা কত ভালো হবে, কত সুন্দর চাকরি পাবে। অনেক লোক জাপানে যায়, জাপানি ভাষাটা বাংলাদেশ থেকে শিখে গেল। এজন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানে এবার তৃতীয় ভাষার আয়োজন করেছি, বাংলা ইংরেজি সাথে আর একটি ভাষা তার পছন্দের ভাষা সে নেবে। যিনি মধ্যপ্রাচ্যে যেতে চান বা আরবি শিখতে চান তিনি আরবি শিখবেন। অর্থাৎ প্রত্যেকটা স্কুলে এই শিক্ষকদের নিয়োগ দেওয়া হবে। আরবি 4টা না 5টা ভাষা আমরা সিলেক্ট করেছি, আরবি, চাইনিজ, জাপানিজ, ফ্রেঞ্চ, আরো কি কি ভাষা আমরা 5টি, কোরিয়ান ভাষা, এইগুলো আমরা এবার ইন্ট্রোডিউস করছি। অর্থাৎ বিএনপি পুরনো আমলের সমস্ত ধ্যান ধারণা ভেঙে নতুন ভাবে আমরা আমাদের রাষ্ট্রটা গড়ে তুলতে চাই। একজন বলেছেন যে ধর্ম রাষ্ট্রের কথা বলেছেন, কি নাম? তারেক মাহমুদ হুজুর বলেছেন রাষ্ট্রের ধর্ম থাকে না, মানুষের ধর্ম থাকে। নাকি? রাষ্ট্র তো একটা নির্জীব পদার্থ, এতে দেখা যায় বিমূর্ত একটা জিনিস রাষ্ট্র। কিন্তু আমরা হলো মুক্তমান মানুষগুলো, আমাদের ধর্ম বিশ্বাস আমাদের আছে। সেজন্য বলছি যে এই অঞ্চলকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি করে তুলব। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই পরিচয়ে মানুষকে সাহায্য সহযোগিতা হবে না। মানুষের প্রধান পরিচয় হবে সেই কবি কাজী নজরুল ইসলাম তার কান্ডারি হুঁশিয়ার কবিতায় বলেছে না, হিন্দু না মুসলিম ওরা জিজ্ঞাসে কোনজন, ডুবিছে মানুষ সন্তান মনমা। কান্ডারি বলো ডুবিছে মানুষ, মানুষ ডুবে যাচ্ছে। সে হিন্দু না মুসলিম সেটা প্রধান নয়, মানুষ ডুবে যাচ্ছে, তাকে বাঁচাতে হবে। এই বাহির উন্নয়নের ব্যাহত হচ্ছে, বাহির মানুষ বিপর্যস্ত হচ্ছে, তাদের ঘেরের মাছ মেরে ফেলছে, তাদের সবজির বাগান কেটে ফেলছে, তাদের বিল খাল খনন না হওয়ার ফলে তাদের উৎপাদন হচ্ছে না, জলাবদ্ধতা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। যে যারাই ঘটুক, তিনি হিন্দু না মুসলিম, বিএনপি না আওয়ামী লীগ, জামাত না জাতীয় পার্টি, এটা বড় কথা নাই। সন্তান মোট ডুবিছে মানুষ, সন্তান মোর মা। আমাদের মায়ের সন্তানগুলো বিপর্যস্ত হচ্ছে। অর্থাৎ ধর্মীয় পরিচয়ে তাকে আমরা নিরাপত্তা দিব বা নিরাপত্তা দিব না, এটা বড় কথা না। সবার আগে যে মানুষ বিপর্যস্ত হচ্ছে, অর্থাৎ তাকে নিরাপত্তা দিতে হবে, শান্তি শৃঙ্খলা দিতে হবে। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে হুজুর বলেছেন যে 90% মানুষ মুসলমান। তাই বাংলাদেশ হলো বিশ্বের বুকে একটা অনন্য দৃষ্টান্ত যে সাম্প্রদায়িক সম্প্রীতি একমাত্র বাংলাদেশে বহাল রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ আমি ঘুরেছি, একমাত্র দেশ বাংলাদেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করে। মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আছে, মন্দির থেকে পূজার ঘণ্টার ধ্বনি ভেসে আছে, তাই না? এই যে দুই ধ্বনি একত্রিত হয়ে যে অপূর্ব ঐক্যতার সৃষ্টি করে, তাই আমি বলছি সাম্প্রদায়িক সম্প্রীতি এই অঞ্চলে সবচেয়ে বেশি বিরাজ করে এবং ভবিষ্যতে আরো বেশি বিরাজ করবে। সেজন্য মানুষকে তার ধর্মের কাছে ফিরে যেতে হবে। মুসলমানরা মুসলিম ধর্ম যদি চর্চা করে, হিন্দুরা যদি হিন্দু ধর্ম চর্চা করে, খ্রিস্টানরা যদি খ্রিস্টান ধর্ম চর্চা করে, তাহলে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হওয়া সম্ভব।
যারা প্রকৃতিবাদী, যারা নাস্তিক, তাদের বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু ধর্মচর্চা যারা করেন, তারা যদি প্রকৃতভাবে ধর্মটা চর্চা করেন, তাহলে সমাজে ন্যায় প্রতিষ্ঠা হওয়া সম্ভব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনারা সবাই আমাকে ভোট দেন আর না দেন, অন্তত ভোট কেন্দ্রে উপস্থিত হয়েন, কারণ বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে। বাংলাদেশের এই গণতন্ত্রকে নস্যাৎ করবার জন্য অনেকে দেখবেন যে একটা ভোটের পরিবেশকে অনিশ্চয়তা করে তুলতে চায়। তারা কার এজেন্ডা বহন করে, কোন এজেন্ডা বহন করে, সেই বক্তব্য এখানে দেব না। শুধুমাত্র আপনারা যদি ভোট কেন্দ্রে যান, তাহলে দেখবেন বাংলাদেশের গণতন্ত্র স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হয়ে যাবে। আমি এটা বলছি যে বিএনপির 1000 জন কর্মী একটা ভোট কেন্দ্রে গেল, তার বিপরীতে যদি 50 জন কর্মীও যায়, আমাদেরকে নিশ্চয়তা দিতে হবে বড় দল হিসাবে 50 জন কর্মী যেন তাদের ভোটটি দিতে পারে। এটা হলো আমাদের বড় অধিকার। কারণ বিএনপি পেছনের দরজা দিয়ে দিনের ভোট রাতে করে এইভাবে ক্ষমতায় যেতে চায় না। আমিও ব্যক্তিগতভাবে এইভাবে আপনার ভোট কাটাই, ভোট চুরি, ভোট ডাকাতি এইভাবে নির্বাচিত হয়ে সংসদে যেতে চায় না। একটি সুষ্ঠু, একটি গ্রহণযোগ্য, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সুতরাং সবাই ভোট কেন্দ্রে যাবেন, পছন্দের ব্যক্তিকে নির্বিবাদে ভোট দিবেন। বিএনপির নেতা কর্মীদের দায়িত্ব হবে লোকটা যে মার্কায় ভোট দিন না কেন তাকে ভোট দান করতে সুবিধা দেওয়া, সেই ব্যবস্থা করে দেওয়া। আপনারা আপনাদের ভাই হিসাবে আমি আবার আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সহায় হন। এবং রাস্তাঘাটের কথা বলেছি, এইগুলো আপনি পার্টিকুলারলি একটা রাস্তা, দুটো রাস্তা, এইগুলো কোনো বিষয় না। আমরা একটা প্ল্যান করব, প্ল্যান করে রাস্তাঘাট এইগুলো আমরা চওড়া করব, মেরামত করব, সুন্দর রাস্তা করব। এরকম আলোচনা করেই আবারও আলোচনা হবে। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, এতক্ষণ দেখছিলেন বক্তৃতা করছিলেন আমাদের খুলনা রূপসা তারখানা দিঘলিয়ার পরিচালনা করছেন প্রাণপুরুষ উন্নয়নের আগ্রহে বসে এখানকার জনসাধারণ তার বক্তৃতা পরিচালনা করছেন হাফেজ মাওলানা তারেক মাহমুদ। নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা হবে। আমরা যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আসছি, এই জন্য সকলেই আলহামদুলিল্লাহ সূরা একবার পড়ব, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা 3 বার পড়ব, এবার দুরূদ শরীফ পড়ে আমরা সকলে দোয়া করব। দোয়ার আগে আমাদের যে সমস্ত মা বোনেরা প্রত্যেকের মুখ খোলা আছে, এখানে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, সুতরাং দোয়া করার প্রয়োজন হবে না। সকল মুখ আড়াল করে দিব এবং আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দোয়া করব। আল্লাহ তাআলা যেন তার জীবনের যত ভালো কাজ করছেন সমস্ত কাজগুলি কবুল করে নেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে জান্নাতবাসী করে দেন। আমরা সকলেই পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. رب العالمين مولا ইয়া আল্লাহ, আজকে সকাল থেকে এই পর্যন্ত এই মজলিসের মধ্যে যত আলোচনা হয়েছে আল্লাহ, সূরা ফাতিহা পড়েছি, সূরা ইখলাস পড়েছি, খোদা দুরূদ পাঠ করেছে, সমস্ত আমলগুলো কবুল করে নাও। ইয়া আল্লাহ, সমস্ত আমলগুলো কবুল করে নাও। সবটুকু লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছে দাও। তামাম দুনিয়া থেকে যত ইমানদার মরণিত গেলে সকলে কবরে পৌঁছে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের প্রত্যেকের আব্বা আম্মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, হকদার দাবিদার যারা দুনিয়া থেকে চলে গেছে প্রত্যেকের কবরে পৌঁছে দাও। দয়া করে সকলকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে মওলা বাংলাদেশের বারংবার প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গেছেন। খোদা আল্লাহ, অনেক বড় ভালো মানুষ ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, জনগণ প্রেমিক ছিলেন। ইয়া রাব্বুল আলামিন, দুনিয়া থেকে চলে গেছে মাওলা, দুনিয়ার সব কিছু রেখে গেছে। আল্লাহ, তিনি যদি কোনো ভালো কাজ করে থাকেন সঙ্গে চলে গেছে। আল্লাহ, আমরা সকলে দোয়া করছি, ইয়া আল্লাহ, তোমার বান্দির আমলনামায় আল্লাহ যদি কোনো গুনাহ থাকে আমরা সকলে ক্ষমা চাই, তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ, তাকে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যত ভালো কাজ করেছে, জনগণের সেবা করেছে, দিনের সেবা করেছে, ইয়া আল্লাহ, দেশের সেবা করেছে, মানুষকে মুহাব্বত করেছে, হুব্বুল ওয়াতন, দেশের ভালোবাসা ছিল। ইয়া রাব্বুল আলামিন, তোমার রাসূল বলেছে মস্ত বড় সুন্নাত দেশের ভালোবাসা। আল্লাহ, তার মধ্যে বিদ্যমান ছিল পরিপূর্ণ। ইয়া আল্লাহ, তাই ভালো কাজের দিকে তাকিয়ে তোমার বান্দিকে মাফ করে দাও। যত ভালো কাজ করেছে সমস্ত ভালো কাজগুলি তাই ক্ষমার জন্য কবুল করে নাও। বিনিময় জান্নাতুল ফেরদাউস দান করে দাও। ইয়া আল্লাহ, তার পরিবারে যাদেরকে রেখে গেছে তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও, তাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ, রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, স্বাধীন বাংলাদেশকে তুমি কবুল করে নাও। আল্লাহ, দেশ জনগণের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, স্বাধীন দেশ তোমার বড় একটি নিয়ামত। খোদা, তোমার রাসূল বলেছে স্বাধীন দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। ইয়া আল্লাহ, স্বাধীন দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আল্লাহ ইসলামের জন্য তুমি তাকে কবুল করবে মাওলা। আল্লাহ, তাকে ইনসাফগার আদল হিসেবে তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ, আমাদেরকে এমন নেতা এবং এমন মানুষ দান করো যে দেশের ভালোবাসা, দেশের মহাব্বত নিয়ে জনগণের হক আদায় করতে পারবে মাওলা। এমন একজন শাসক তুমি আমাদেরকে দান করো। ইয়া রাব্বুল আলামিন মাওলা, সামনে নির্বাচন আসছে, আমাদের প্রধান অতিথি হেলাল ভাই নির্বাচনে অংশগ্রহণ করবেন। খোদা আল্লাহ, বড় ভালো মানুষ, আশা করি তুমি তাকে কবুল করবে। আল্লাহ, হেলাল ভাইকে তুমি জয়যুক্ত করে দাও। ইয়া আল্লাহ, তিনি যেন গরিব দুঃখী অসহায়ের পাশে দাঁড়াতে পারে, দেশের কাজ করতে পারে। মাওলা, এমন যোগ্যতা তুমি তাকে দান করে দাও। আল্লাহ, তাকে সংসদে নির্বাচিত হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের সকলে ভালোবাসা মহাব্বত নিয়ে তিনি যেন পথ চলতে পারে, তার পথ যেন সুন্দর আসান হয়। ইয়া আল্লাহ, সকলে ভালোবাসা মহাব্বত তার উপরে তৈরি করে দাও। আল্লাহ, আমাদের সকলকে তুমি দিনের জন্য কবুল করে নাও, দেশকে দিনের জন্য কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের সকলকে মরণ পর্যন্ত তোমার সঠিক পথে চলার তৌফিক দান করে দাও। মাওলা, সকলে যারা উপস্থিত হয়েছি আল্লাহ, সকলকে এমন দৃঢ় প্রতিজ্ঞা নেওয়ার তৌফিক দান করো যেটা দেশ এবং মানবতার উপকার হবে। ইয়া আল্লাহ, সামনে নির্বাচন, ভোট একটি ফরজ ইবাদত, সঠিক জায়গায় আমরা সকলে সঠিকভাবে ভোট প্রদান করতে পারি
সঠিক যোগ্যতা জায়গায় ভোট প্রদান করতে হলে আমার ইমান আমাদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, আমার ভাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.